হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড এই ড্রামাটিতে রোমান্স অ্যান্ড সাসপেন্স ভরে ভরে আছে, যা আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে যখন কোনো পার্সন ক্রাইম করে তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে, বাট যদি পুলিশ নিজেই এক মাফিয়া লেডি বসের প্রেমে পড়ে যায় সেই কন্ডিশন এসে কি করবে তাই দেখার এই ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং। চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল অ্যান্ড ফিমেল লিডকে দেখি, যারা একে অপরকে প্যাশনেটলি কিস করে যাচ্ছিল। অ্যান্ড এখানে মেল লিড, যার নাম ইন্সপেক্টর শাও ছিল, সে জিজ্ঞাসা করছিল যে তুমি আমার সাথে এত কোঅপারেট কেন করছো। যাও বলে যদি আমরা এমনটা না করি তাহলে বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের হাতেই আমাদেরকে মরতে হবে। বাট ইন্সপেক্টর শাও বলে বাট তুমি কি সেটাও তো আমি জানি না। যাও বলে সেটা জানার তোমার দরকারও নেই, কারণ এখান থেকে যাওয়ার পর আমরা একে অপরের সাথে কখনো দেখাই করব না। বাট অফিসার শাও বলে আমি তোমাকে খুঁজে বের করব। এর সাথে যদি আজ থেকে 3 বছর আগের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে মাংমাং গ্রুপের ইয়াং গ্যাং লিডের কাছে কিছু পার্সন আছে অ্যান্ড বলে তোমার লোকেরা বুল গ্যাংয়ের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে, তাই তোমার সাথে সাথে তাদেরও আজ এই পৃথিবীতে শেষ দিন, উপরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। বাট তারা জানতোই না যে তারা কার সাথে পাঙ্গা নিতে এসেছে। অ্যান্ড আমরা জানতে পারি ইয়াওয়িং এর সাথে এই লড়াটা এত সহজ ছিল না। অ্যান্ড বলে এইসব ফালতু কথা বন্ধ করো, অ্যান্ড তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। আর আমরা জানতে পারি ইয়াওয়িং কোনো নর্মাল মেয়ে ছিল না, সে এই গ্যাংস্টার গ্রুপের সাথে যুক্ত ছিল। অ্যান্ড ওই পার্সনদের উপরে টিকিট কাটিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তার ড্যাড মিস্টার হংকে দেখি, যার সামনে ইন্সপেক্টর হোশিয়াও দাঁড়িয়েছিল। অ্যান্ড তাদের দুই দলের পার্সনই একে অপরের দিকে গান বয়ান করে রেখেছিল। এরপর তার দুজনের দলের লোকই সেখান থেকে চলে যায়। অ্যান্ড মিস্টার হং বলে আজ পর্যন্ত আমি তোমাকে কি কি না ফেভার করেছি, বাট আজ তুমি আমার উপরেই কথা বলছো। ইন্সপেক্টর হোশিয়াও বলে তুমি ভালো করে জানো আমি কি চাই, অ্যান্ড আমি কি করি না করি তা আমার মুডের উপর ডিপেন্ড করে। অ্যান্ড তারা গান বের করে একে অপরের দিকে পয়েন্ট করে। অ্যান্ড আমরা নিচে দেখি ইয়াওলিং এসেছিল অ্যান্ড গ্যাংয়ের লোকেদেরকে নিজের ড্যাডের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে তিনি ওপরে অফিসার হুশিয়ারের সাথে কথা বলছে, বাট কি ব্যাপারে সেটা আমরা জানি না। অ্যান্ড তখনই গুলির আওয়াজ শোনা যায়। যখন ইয়াওলিং ওপরে দৌড়ে যায়, সেখানে সে ড্যাডকে পড়ে থাকতে দেখে। আর ইন্সপেক্টর হুশিয়াও সেখান থেকে পালাচ্ছিল চিপ নিয়ে। ইয়াওলিং বলে ড্যাড তোমার কি হয়েছে। হুশিয়াও আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে আমরা মিসেস সং তার ডটার ইন লকে থাপ্পড় মেরে বলে কেমন মেয়ে তুমি যে আমাদের বংশের একটি উত্তরাধিকারীকেও পৃথিবীতে নিয়ে আসতে পারছো না। নিয়ান ভয়ে ভয়ে জবাব দেয় যে মম, ডক্টর বলেছে আমার মধ্যে এমন কোনো ফল্ট নেই যে আমার বেবি হবে না। অ্যান্ড তার শাশুড়ি মা রেগে তাকে থাপ্পড় মারে আর বলে তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। ইয়ানের বেস্ট ফ্রেন্ড তারা এগিয়ে এসে বলে আন্টি আপনি রেগে যাবেন না, আপনি তো ভালো করেই জানেন সে ছোটবেলাতেই তার মমকে হারিয়েছে। অ্যান্ড তার ড্যাডও আর এই পৃথিবীতে নেই, সে ধীরে ধীরে আপনার বাসার আদব কায়দা শিখে যাবে। মিসেস সং বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমার বাসার আদব কায়দা তাকে শেখানো দরকার। অ্যান্ড নিয়ানকে স্যুপ নিয়ে আসতে বলে। নিয়ান যখন উঠে স্যুপ নিতে যায়, তার শাশুড়িমা বলে তুমি এটা হাঁটু কেটে নিয়ে আসবে, আর মনে রাখবে স্যুপ যেন না একদমই নিচে পড়ে, তাই তা উপরে তুলে নিয়ে আসবে। তারা তাকে বলছিল দেখো এটা তোমার মম ড্যাডির সম্মানের ব্যাপার, তোমার আন্টির কথা শোনা দরকার। শাশুড়িমার কথা মতো নিয়ান ঠিক তেমন ভাবেই স্যুপ নিয়ে আসছিল, বাট সেই গরম স্যুপ তার গায়ে পড়ে যায়। আর তার মাদার ইন ল তার কেয়ার করার জায়গায় তাকে আরো কথা শোনা শুরু করে দেয় যে তোমার দ্বারা এই সামান্য একটি কাজও হচ্ছে না। এরপর যখন সে রুমে যায়, সেখানে নিজের হাজবেন্ডকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে রোমান্স করতে দেখে যা দেখে সে অনেক বেশি হার্ট হয়ে যায়। অ্যান্ড তাকে বলে তারা আমি তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, বাট তুমিও আমাকে ধোকা দিলে। তার হাজব্যান্ড বলে তুমি এখানে কি করছো, দেখতে পাচ্ছ না আমি বিজি আছি, যাও এখান থেকে, আমার মুড খারাপ করো না। তারা বলে এটাতে আমার কি দোষ, তুমি তোমার হাজব্যান্ডকে খুশিও করতে পারোনি, তাতে আমি কি করব। বাট তাকে খুশি করার অ্যাবিলিটি আমার মধ্যে আছে। নিয়ান অনেক রেগে তার হাজব্যান্ডকে হিট করে, বাট এটা তার সব থেকে বড় ভুল ছিল। তার হাজব্যান্ড তাকে জানোয়ারের মতো মারছিল। অ্যান্ড তার বেস্ট ফ্রেন্ড তার উপর কোনো মেডিসিন এনে ফেলে দেয়, যার কারণে তার স্কিন অনেক বেশি জ্বালা করছিল। অন্যদিকে আমরা মিস্টার সং পাকে দেখি, যে তার ওয়াইফকে জিজ্ঞাসা করছিল তুমি শিওর তো যে নিয়ান ওই কারটি নিয়ে গেছে যেটার ব্রেক ফেল। চাও চাও বলে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি ওই মেয়েটি পুরো বন্দোবস্ত করে দিয়েছি, আশা করি সে এই বাসায় দ্বিতীয়বার ফিরে আসবে না। শঙ্পা বলে খুব ভালো কাজ করেছো তুমি, তার ফ্যামিলি বিজনেসে তো আমি আগেই কবজা করে নিয়েছিলাম। অ্যান্ড তার ড্যাড তার নামে যেই 20% শেয়ার রেখে দিয়ে গিয়েছে তাও এখন আমার নামে হয়ে যাবে। অন্যদিকে নিয়ান যে কার চালাচ্ছিল অ্যান্ড বুঝতে পারে যে এই গাড়িটির ব্রেক ফেল। অন্যদিকে আমরা জাওকে দেখি, সে অনেক রেগে কার ড্রাইভ করছিল অ্যান্ড বলছিল
ইন্সপেক্টর হুশিয়াও, আমি তোমাকে ছাড়বো না, আমার ড্যাডির মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তখনই নিয়ান অ্যান্ড জাওয়ের কার একে অপরের সামনে চলে আসে। নেক্সট সিন আমাদেরকে হসপিটালে দেখানো হয় যখন নিয়ানের জ্ঞান ফিরে সে নিজেকেও চিনতে পারছিল না অ্যান্ড বলছিল আমি কোথায় আছি আর আমি কে। তার হাজবেন্ড বলে নাটক করা বন্ধ করো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর তুমি হসপিটালে এখন। নিয়ান বলে আমার কিছু মনে কেন পড়ছে না। সংবাদ বলে নিয়ান অনেক হয়েছে, এবার নাটক করা বন্ধ করো। সে বলে নিয়ান এটা আবার কে। চাও চাও বলে নিয়ান হচ্ছে তুমি, যে 1 নম্বরে ইউজলেস মেয়ে। চলো অনেক নাটক হয়েছে, এবার আমাদের টাইম ওয়েস্ট করা বন্ধ করো। আর তার এমন কথা শুনে নিয়ান বলে এই অসভ্য মহিলাটিকে। যা শুনে চাও চাও রেগে বলে আমি তোমার হাজবেন্ডের মম অ্যান্ড তোমার মাদার ইন ল অ্যান্ড তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, বাট নিয়ান তার হাত মুচকে দেয়। চাও চাও চেঁচাচ্ছিল অ্যান্ড নিয়ান বলে যদি এরপর থেকে কখনো আমার জন্য তুমি এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো তাহলে তোমার হাতটাই আমি ভেঙে দেবো। তার এমন বিহেভিয়ার দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই শকড হয়ে গিয়েছিল। তিয়া তার মমকে ছাড়ানোর পর নিয়ানের কাছে গিয়ে বলে তোমার মধ্যে এত সাহস কি করে হলো যে তুমি আমার মমের গায়ে হাত তুললে। নিয়ান বলে আচ্ছা তার মানে তুমি তার ছেলে যার জ্ঞান কাণ্ডবোধ বলে কিছুই নেই, যে মেয়েদের সাথে কেমন কথা বলতে হয়। অ্যান্ড তাকে মেরে বলে তোমার মা বাপ তো তোমাকে শেখায়নি যে মেয়েদের সাথে কেমন কথা বলতে হয়, বাট আজ আমি তোমাকে শেখাবো। তার এমন বিহেভিয়ার দেখে সংপা বলে তুমি নিয়ান হতে পারো না, কারণ তার মধ্যে এত সাহস নেই যে সে কারোর ওপর হাত তুলবে। যা শুনে সে চিন্তায় পড়ে যায় যে আমি যদি নিয়ান না হই তাহলে আমি কে। তখন সেখানে ডক্টর আসে অ্যান্ড জানায় তার মেমোরি লস হয়েছে অ্যান্ড এই সময় তার বিহেভিয়ারে কিছু মেজর চেঞ্জেস আপনারা দেখতে পারেন। নিয়ান জিজ্ঞাসা করে আমার মেমোরি কখন ফিরে আসবে। ডক্টর বলে সে ব্যাপারে তো আমরা বলতে পারছি না, বাট হ্যাঁ যদি ফ্যামিলিয়ার পার্সন অ্যান্ড ফ্যামিলিয়ার প্লেস থাকলে হয়তো আপনার মেমোরি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বাই দ্য ওয়ে এই দুজনের হাতে কি হলো। নিয়ান বলে ডোন্ট ওয়ারি, এটা আমি ঠিক করে দিচ্ছি। অ্যান্ড তাদের হাত ঠিক করার সাথে সাথেই সে বলে আমি কারোর উপর বিশ্বাস করতে পারবো না এখন যতক্ষণ না আমার মেমোরি ফিরে আসছে, তাই আমার 24 ঘন্টা পুলিশের প্রোটেকশন চাই। এরপর নিয়ানকে আমরা বাসায় দেখি যেখানে এ বাসার সকলকে তোর সামনে ডাকে অ্যান্ড বলে আমি এতটা তো বুঝে গিয়েছি যে তোমরা কেউই আমার ভালো চাও না, তাই আমি পুলিশকে কল করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। যতদিন না আমার মেমোরি ফিরে আসছে ততদিন পর্যন্ত পুলিশ আমাকে প্রোটেক্ট করবে। অ্যান্ড তখনই আমরা দেখি সেখানে ইন্সপেক্টর হুসিয়াও চলে আসে আর নিয়ানকে দেখে তার মনে পড়ে এই মেয়েটি তো হং এর মেয়ে যাও। অ্যান্ড ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি হুসিয়াও হং এর থেকে যে চিপটি নিয়ে এসেছিল তা ওপেন হচ্ছিল না, কারণ তাতে পাসওয়ার্ড লেগেছিল আর যা শুধুমাত্র তার মেয়ে অ্যান্ড সেই জানতো। বাট এটা যদি আমরা খোলার চেষ্টা করি তাহলে এর ভেতরে যা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। প্রেজেন্ট টাইমে এসে নিয়ানকেই দেখে যাচ্ছিল। নিয়ান বলে কি হলো ইন্সপেক্টর, আমি কি পুলিশকে ডেকে এখানে কিছু ভুল করলাম। হুসিয়াও বলে মনে হয় তুমি আমাকে চিনতে পারছো না। তখনই সংপাই গিয়েছে বলে হুসিয়াও আমার ছেলে অ্যান্ড তাকে হাগ করে। নিয়ান ভাবে মনে হচ্ছে আমি পুলিশকে ডেকে ভুল করে ফেললাম। নেক্সট সিনে আমরা সংপাকে দেখি যে হুসিয়াওকে বলছিল আজ তুমি ওই পজিশনে আসো যেখানে যাওয়ার জন্য সবাই স্বপ্ন দেখে। আমাদের এই কোম্পানিটিকে তৈরি করার জন্য তোমার ড্যাডও অনেক পরিশ্রম করেছে, তাই এখন এই কোম্পানিটিকে প্রোটেক্ট করা আমাদের দুজনেরই দায়িত্ব। আমি চাই তুমি আমাদের হেল্প করো। অ্যাকচুয়ালি মার্কেটে আমাদের কোম্পানির নামে কিছু রিউমার্স ছড়াচ্ছে যে আমরা নাকি কিছু গ্যাংয়ের সাথ দিচ্ছি, তাই আমি চাই তুমি এই রিউমার্সটি বন্ধ করাও। আর হুসিয়াও রাজি হয়ে যায় আঙ্কেলের সাথ দেওয়ার জন্য। আর আমরা দেখি এই সব কথা বাইরে দাঁড়িয়ে থাকা নিয়ানও শুনছিল, ইভেন তো সে এটা রেকর্ডও করে নেয়। বাট ওখান থেকে যাওয়ার সময় হুসিয়াও তাকে দেখে নেয়। আফটার দ্যাট হুসিয়াও তার কাছে আসে আর তাকে বলে আমি শুনেছি তুমি তিজার ওয়াইফ নিয়ান। আর তার কথা শুনে নিয়ান ভাবে মনে হচ্ছে সে সংপার অনেক বেশি ক্লোজ, তাই এই সময় এটাই ভালো হবে যদি আমি নিয়ান হওয়ার অ্যাক্টিং করি। অ্যান্ড বলে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন, বাট আমার মেমোরি লস হওয়ার কারণে পাস্টের কোনো কিছুই আমার মনে নেই। হুসিয়াও বলে তোমার মেমোরি লস হয়েছে তারপরেও তুমি পুলিশকে এটা ইনফর্ম করেছো যে তোমার জীবনে ঝুঁকি আছে। নিয়ান বলে অ্যাকচুয়ালি লংশিয়ান গ্রুপে 20% শেয়ার আমার নামে আছে অ্যান্ড তা পাওয়ার জন্য তারা আমাকে আঘাত করতেই পারে, কারণ তাদের যা বিহেভিয়ার তা দেখে আমার তাদের উপর বিশ্বাস হচ্ছে না। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট হুসিয়াও তাকে আটকে বলে যদি তোমার মেমোরি লস হয়েছে তাহলে তুমি এইসব জানলে কি করে। নিয়ান বলে ছাড়ুন আমাকে, আমার কাছে প্রমাণ আছে যা আমি আপনাকে দেখাতে পারি আমি আমার মেমোরি লস করেছি নাকি পাগল হয়ে গেছি। এরপর নিয়ান তার ট্যাব ওপেন করে যা দেখে হুসিয়াও ভাবে এটা তো হং নয়। নিয়ান বলে ইনি আমার ড্যাড। হুসিয়াও বলে তুমি তোমার মেমোরি লস করেছো, হতে পারে তুমি সং ফ্যামিলিকে মিসআন্ডারস্টুড করে নিয়েছো। নিয়ান বলে আমি যা বলছি তা প্রমাণ করতে পারি, বাট তার আগে আপনি আমাকে কথা দিন যে এটা আপনি নিজের পার্সোনাল ফায়দার জন্য ইউজ করবেন না। যা শুনে হুসিয়াওয়ের রাগ হয় অ্যান্ড তার চেনে ধরে বলে যতদিন না তোমার ভেরিফিকেশন
কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমার উপর নজর রাখবো। নেক্সট সিন ডাইনিং টেবিলে দেখানো হয় যেখানে নিয়ানের মাদার ইন ল একটু যেন বেশি তার খাতিরদারি করছিল। চাও চাও বলে, জানি না কে তোমাকে বলেছে যে আমি খারাপ শাশুড়ি মা, আমি তো সবসময় তোমার অনেক ভালো করে খেয়াল রেখেছি। আর দেখো আজও আমি নিজের হাতে তোমার জন্য ডাম্পলিংস বানিয়েছি। তুমি এতদিন ধরে বাইরের খাবার খাচ্ছিলে যা যা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় অ্যান্ড বাসার মতো তো একদমই নয়। তাই চলো এবার খাওয়া শুরু করো। শম্পা বলে, দেখেছো তোমার শাশুড়ি মা তোমার কত খেয়াল রাখছে, তাই এবার জেদ ছেড়ে খাওয়া শুরু করো। আর ফালতু ফালতু তুমি পুলিশকেও ডেকে নিলে। থ্যাংক গড যে খুশিও আমাদের বাসায় এসেছে, নইলে অন্য কোনো পুলিশ এলে হয়তো কোনো সিন ক্রিয়েট শুরু হয়ে যেত। ইভেন তো তার হাজব্যান্ড তিজাও তাকে কথা শোনানো শুরু করে দেয় যে আর কত রিকোয়েস্ট করবে তোমায় সবাই, এবার খাওয়া শুরু করো। তুমি খাচ্ছ না কেন? অতক্ষণ ধরে খালি খাওয়ার দেখেই যাচ্ছ। আর সেখানে বসে থাকা চাও চাও যে ভাবছিল যখনই তুমি এটা খাবে সারা জীবনের জন্য এই পৃথিবীকে গুড বাই বলে দেবে। সাংমা বলে, মনে হচ্ছে নিয়ান খাবার খেতে ভুলে গিয়েছে, তাই তারা তাদের সার্ভেন্ট গাউজিকে অর্ডার করে নিয়ানকে খাওয়ানোর জন্য অ্যান্ড গাউজিও তার মালিকের অর্ডার ফলো করে। বাট নিয়ান তার হাত মোড়ে সেই ডাইনিং টেবিলেই সেটিয়ে দেয় অ্যান্ড ওই খাবার জোর করে তাকেই খাইয়ে দেয়। যদি এই খাবারটি এতই ভালো হয় তাহলে তুমি খাও না। বাট গাউজি ওই খাবারটিকে মুখ থেকে তাড়াতাড়ি করে বাইরে ফেলে আর যা চাও চাওয়ের উপরেই ফেলে দেয় অ্যান্ড সে তাকে থাপড় মেরে সেখান থেকে চলে যায়। আর সেখানে বসে থাকা হুশিয়াও যার নজর নিয়ানের উপরেই ছিল। নেক্সট সিনে আমরা নিয়ানকে তার রুমে দেখি যেখানে তারা এসে তাকে বলে, তোমার বডি এখনো রিকভার করছে, তাই আমি তোমার জন্য একটি স্পেশাল পানি নিয়ে এসেছি। নিয়ান মানা করছিল বাট তারার বারবার বলার কারণে সে ওই গ্লাসটি নিয়ে নেয় অ্যান্ড ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন তারা গাউজির কাছে গিয়ে বলে, তুমি এই বাসার কত পুরনো সার্ভেন্ট, তাই আজ নিয়ান যে তোমার সাথে করলো তার জন্য তুমি তাকে এত সহজে ছেড়ে দেবে। আর যা শুনে গাউজির মনেও প্রতিশোধের আগুন জ্বলে অ্যান্ড সে বলে, যদি এই সময় আমি ওই মেয়েটিকে মেরেও দিই তবুও সং ফ্যামিলির কিছু যায় আসে না, কারণ এই মুহূর্তে শুধুমাত্র সে তাদের জন্য একটি খেলনা যাকে তারা একবারের মতো ইউজ করতে চায়। তারা বলে, আরে আরে এত সহজে মারলে হবে, সে তোমার সাথে কি করলো দেখলে না, তোমার মুখে ডাম্পলিংস গুঁজে দিল অ্যান্ড তার জন্য ম্যাডামের কাছে তোমাকে মারও খেতে হলো, তাই এত সহজে তাকে না ছেড়ে তার সাথে এমন কিছু করো যার কারণে তাকে লং টাইম পস্তাতে হবে। এই নাও এই মেডিসিনটি, যদি একবার তুমি এটা তাকে খাওয়াতে পারো তাহলে সে তোমার হাতে মুঠোয় চলে আসবে অ্যান্ড তারপর তুমি তাকে যেমন ইচ্ছে নাচাতে পারবে অ্যান্ড তার সাথে মজা নিয়ে তার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেলও করতে পারবে। এরপর তিজা যখন তার রুমের বাইরে আসে সেখানে রোমান্সের আওয়াজ শুনতে পায় অ্যান্ড ডোর খুলে যখন ভেতরে এন্টার করে বেডে দুইজনকে দেখতে পায় যারা রোমান্স করছিল অ্যান্ড তিজা ডান্ডা নিয়ে তাদেরকে মারা শুরু করে দেয়। তখনই সেখানে নিয়ান চলে আসে, যাকে দেখে তিজা অবাক হয় অ্যান্ড বলে, তুমি এখানে? নিয়ান বলে, কেন আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? ওই বেডে। ভাই দাবি বেডে কে? আর তিজা যখন ব্ল্যাঙ্কেট সরায় সেখানে তারা অ্যান্ড গাউজি ছিল, যাকে দেখে তিজা অনেক বেশি রেখে তাকে মারা শুরু করে অ্যান্ড বলে, তোমার এত সাহস হচ্ছে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে বেড গরম করছো? নিয়ান বলে, তারা তুমি আমার বেডে, তাও আবার এরকম সিচুয়েশনে। যখন কি এইসব দেখে তো সে মনে মনে খুশি হচ্ছিল অ্যান্ড ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি তারা তার রুমে আসার আগে সে তার হাজবেন্ড অ্যান্ড তারা রোমান্স করার ভিডিও দেখছিল। আর যখন তারা তাকে বারবার পানিটি খেতে বলছিল তার কিছু একটা সন্দেহ হয় অ্যান্ড বলে, আরে আমার মেডিসিন খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তুমি প্লিজ একটু আমাকে এনে দেবে। অ্যান্ড তারাও চলে যায় আর সেই সময় সে গ্লাসটি চেঞ্জ করে নেয় আর যার পর পুরো সিচুয়েশনটি বদলে যায়। এরপর আমরা গাউজিকে দেখি যাকে এখানে সবাই ঘিরে রেখেছিল। গাউজি বলছিল, ইন্সপেক্টর হুসিও আমার কথা বিশ্বাস করুন, এইসবে আমার কোনো দোষ নেই। তারা বলে, আমি জানি তুমি এইসব কিছু একা করনি, তাহলে বলো তোমার সাথে আর কে সাথ দিয়েছে অ্যান্ড কার কথায় তুমি এইসব কিছু করলে? যদি তুমি বলে দাও তাহলে আমরা তোমাকে মাফ করে দেবো। চাও চাও তো নিয়ানকে কথা শোনা শুরু করে দেয় যে তোমার থেকে এটা আমরা আশা করিনি, আমরা তোমার এতদিন ধরে খেয়াল রেখেছি আর তুমি আজ তার এই ফল দিলে। সংপাও তাকে কথা শোনায় যে মনে হচ্ছে তুমি শুধরাবা না। তিজাও বলে, এখনই তাকে ইন্সপেক্টর হুশিয়ার হাতে দিয়ে দিই, নইলে ফিউচারে এর থেকেও আরো বড় ক্ষতি আমাদের করতে পারে সে। চাও চাও বলে, প্রথমে তো আগে লয়ারকে হায়ার করো অ্যান্ড তার নামে যে শেয়ারটি আছে তার নিচের নামে করো, কারণ সে যা করেছে তার ফল তো তাকে পেতেই হবে। নিয়ান বলে, আপনারা একটু নিজের মুখ বন্ধ করে গাউজিকে বলার সুযোগ দেবে। ইন্সপেক্টর হুশিয়াও আপনার কি মনে হয় না যে গাউজির থেকে শোনা দরকার যে আসলে ঘটনাটা কি? গাউজি যে কিছু ভাবার পর সত্যটা বলেই দেয় যে অ্যাকচুয়ালি এই সব কিছুর পেছনে হাত আছে তারার। আসলে সে নিয়ানকে ড্রাগ দিতে চাইছিল বাট ভুলে সে নিজেই তা খেয়ে ফেলেছে। আর যা শুনে তো তারা বিশ্বাসই করতে পারছিল না যে সে এত সহজে সত্যটা বলে দিল। তারা নাটক করা শুরু করে দেয়, মনে হচ্ছে নিয়ান অ্যান্ড সে মিলে আছে, আমার কথা বিশ্বাস করো এই সব কিছু আমি করিনি।
এখানে নিয়ান বলে কথায় আছে না, চোরের মার বড় গলা, আজ তা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তোমার অ্যাকর্ডিং যদি আমি মেনেও নেই যে এটা আমি করেছি, তাহলে তার প্রমাণ তোমার কাছে কি আছে? আমার মনে হয় প্রথমে তো আমার তোমার তল্লাশি নেওয়া দরকার। ইন্সপেক্টর হুশিয়াও, আপনি কি বলেন? আর সে তারার দিকে এগিয়ে যাচ্ছিল, আর তারা যখনই নিচে পড়ে যায় তার থেকে বটলটি বাইরে আসে আর যা নিয়ান তুলে বলে, দেখেছেন ইন্সপেক্টর হুশিয়াও, আমি বলেছিলাম না এখানে কেউ আমার ক্ষতি করতে চায়, আর এটাই হলো তার প্রমাণ। আর এখানকে দেখি যে তারাকে ঘাড় ধাক্কা মেরে বাসা থেকে বের করছিল। তারা বলে তুমি এমনটা করতে পারো না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? নিয়ান বলে আচ্ছা বেস্ট ফ্রেন্ড, যদি তুমি আমার বেস্ট ফ্রেন্ড হতে তাহলে আমার হাজব্যান্ডকে নেওয়ার থোড়ি চেষ্টা করতে। কি হলো, এটাই ভাবছো তো যে নিয়ান এত চালাক কি করে হয়ে গেল? তোমার তো উল্টে আমাকে থ্যাঙ্কস বলা দরকার। আমার ফ্রেন্ড হওয়ার কারণে তুমি এই বাসাতে এতদিন ফ্রিতে ছিলে, বাট যদি এর পর থেকে তোমাকে এখানে দেখি তাহলে এবারের মতো হয়তো নেক্সট বার তুমি লাকি হবে না। যেমনটা এইবারে আমি তোমাকে ছেড়ে দিলাম। অন্যদিকে শঙ্কর তার ওয়াইফ চাও চাওকে থাপড় মারছিল আর বলছিল আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তাও ঠিক করে তুমি করতে পারোনি। আমি বলেছিলাম না ওই মেয়েটি যেন বেঁচে এই বাসাতে ফিরে না আসে। চাও চাও বলে কার অ্যাক্সিডেন্টেও যদি তার কিছু না হয় সেটা কি আমার দোষ? শঙ্কর চলে যাওয়ার পর চাও চাও কাউকে কল করে বলে এইবার যেন না ভুল হয়, তাকে একদমই রাস্তা থেকে সরিয়ে দাও। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে তার অ্যাক্সিডেন্টের জায়গাতেই এসেছিল, কারণ তার ডক্টরের কথা মনে ছিল যখন তিনি বলেছিলেন যে ফ্যামিলিয়ার পারসন অ্যান্ড ফ্যামিলিয়ার প্লেসই তার মেমোরি ফিরিয়ে আনতে পারে। অ্যান্ড সে ভাবছিল যে ওই দিন রাত্রে অ্যাক্সিডেন্টে কি হয়েছিল, বাট ঠিকঠাক করে তার কিছু মনে পড়ছিল না। তখনই পেছন থেকে কারোর আসার শব্দ শুনে সে পেছন থেকে 2% তার উপর অ্যাটাক করে, যাদেরকে খুব ভালো করে হ্যান্ডেল করে নিয়ান। অ্যান্ড তাকে এমন করতে দূর থেকে এক জিং নামের ছেলে দেখছিল। আর ওই 2%-এর পালানোর পর নিয়ান ভাবে যেভাবে আমার ফাইটিং স্কিল, আমার মনে হয় না আমি কোনো হাউস ওয়াইফ। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি সে ভাবছিল এখনো আমি জানতে পারলাম না কাল রাতে ওই 2% আমার উপর অ্যাটাক কেন করছিল অ্যান্ড তারা কারা ছিল। আর এদিকে আমি এই সং ফ্যামিলিতে ফেসে গিয়েছি, আর ওই ইন্সপেক্টর জানি না এই সব থেকে আমি কবে বেরোতে পারবো। আর আমরা ইন্সপেক্টর হুশিয়াওকে দেখি সে কার সাথে কলে ছিল যে তাকে বলছিল এটা সত্য যে সং ফ্যামিলির ডটার ইন ল নিয়ান, অ্যান্ড সবসময় এর আগে তাকে বলেই করা হতো আর সে কিছুই প্রতিবাদ করতো না। কল কাট হওয়ার পর ইন্সপেক্টর হোসিও ভাবে যদি সে চিংওয়ান গ্রুপের ইয়াং লেডি যাও হয় তাহলে তার শোল্ডারের নিচে ওই চিহ্নটা তো অবশ্যই থাকবে। এটা জানার জন্য সে পাইপে পা রেখে দেয়, যার কারণে পানি আসা বন্ধ হয়ে যায়। নিয়ান তাকে রেখে দেখছিল, তাই হুশিয়াও পা সরিয়ে নেয় অ্যান্ড একসাথে অনেক পানি চলে আসার কারণে নিয়ান ভিজে যায়। অ্যান্ড সে পড়ে যাওয়ার আগেই হুশিয়াও তাকে এসে ধরে নেয়। অ্যান্ড এখানে তারা একে অপরের চোখের দিকেই দেখছিল। হুশিয়াও বলে আমি জানি তোমার হাজব্যান্ড তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে তোমার সাথে চিট করেছে, তাই বলে এতটাও ব্রোকেন হার্ট হওয়া উচিত নয়। নিয়ান বলে আপনার কাজ হচ্ছে সত্যটা কি তা খুঁজে বের করা, নাকি ভাঙা মনের উপর নজর রাখা। হুশিয়াও তার শার্ট টেনে বলে তোমার ড্রেস ভিজে গিয়েছে, আমার মনে হয় তোমার চেঞ্জ করে নেওয়া দরকার, নয়তো ঠান্ডা লেগে যাবে। নিয়ান তার শার্ট ছাড়িয়ে বলে এ ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল। হুশিয়াও পেছন থেকে তার শার্ট যখন টানে সে তার শোল্ডারের নিচে ওই দাগটি দেখতে পায়। এরপর সে নিয়ানকে নিজের সামনে টেনে বলে আমি যা চাই তার সং ফ্যামিলি কোনো হেজিটেশন ছাড়াই আমার হাতে তুলে দেবে। যা শুনে নিয়ান তাকে থাপ্পড় মেরে বলে ভুলেও ভেবো না, অ্যান্ড সেখান থেকে চলে যায়। যখন কি হুশিয়াও এখনো তাকে দেখে যাচ্ছিল। এরপর সে জাও অ্যান্ড নিয়ানের ছবি দেখে বলছিল তাদের দুজনের অ্যাক্সিডেন্ট একদিনেই হওয়া, এটা কি কোনো কোইন্সিডেন্ট নাকি ষড়যন্ত্র। ইন্সপেক্টর হেইন হুশিয়াওকে এসে বলে আপনার কথা মতো মিস্টার হং এর ডেথের খবরটা যে যে জানতো অ্যান্ড যার উপর আমরা সন্দেহ করছি তাদের উপর নজর রাখা হচ্ছে। হুশিয়াও বলে ওকে, এবার একটা কাজ করো, সবাইকে এটা জানিয়ে দাও যে ইহং এখনো বেঁচে আছে অ্যান্ড কোন হসপিটালে তাকে রাখা হয়েছে সেই অ্যাড্রেসও ডিক্লেয়ার করে দাও। এবার আমি দেখবো যাও তুমি কি করে না এসে থাকো। নেক্সট সিনে আমরা দেখি হং এর বেঁচে থাকার খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, ইভেন তো নিউজেও বলছিল। অ্যান্ড এখানে হুশিয়াও টিভির সাউন্ড একটু লাউডলি করে দেয়, কারণ সেখানেই নিয়ান কুকিং করছিল। নিয়ানের কোনো রিয়াকশন না আসায় সে তাকে কিছু বলার চেষ্টা করে, বাট সে তার চিন্তায় এত ডুবেছিল যে হুশিয়ার কথাও শোনে না। তখনই হুশিয়া পেছন দিকে এসে ধরে নেয় অ্যান্ড জিজ্ঞাসা করে কি ভাবছো। নিয়ান বলে আমি কি ভাবছি না ভাবছি তাতে আপনার কি। হুশিয়া বলে তুমি নিজেই পুলিশকে কল করে 24 ঘন্টা নিজের সিকিউরিটির কথা বলেছো, তাই তোমার কাছে থেকে তোমার উপর নজর তো আমাকে রাখতেই হবে। নিয়ান বলে আমি শুধুমাত্র এই সময় এটা বলতে চাই যে তুমি যেটা করছো তা আমার একদমই পছন্দ নয়। হুশিয়াও তার থেকে সরে গিয়ে বলে
অ্যাকচুয়ালি আমি লজ্জিত, কালকের বিহেভিয়ারের জন্য আমি লিমিট ক্রস করেছিলাম, তার জন্য সরি। নিয়ান বলে ফ্যাক্ট ছাড়া আমি কখনোই ক্ষমা করি না। আর হোসিয়াও তার থেকে দূরে গিয়ে বলে কোনো ব্যাপার নয়, আমার মধ্যে অনেক ধৈর্য আছে আর এখানে থেকে ওয়েট করতে আমার কোনো প্রবলেম নেই। এখান থেকে চলে যাওয়ার পর নিয়ান একটি কার্ড পায় এবার সে ওই হসপিটালে যাবে না যাবে না তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিনে আমরা হোসিয়াওকে দেখি, যেখানে হেন তাকে বলছিল স্যার আমার মনে হয় না যে নিয়ান এখানে আসবে। তখনই হোসিয়াও দেখে সামনে থেকে নিয়ান আসছে, যাকে দেখে সে হেনকে বলে দেখেছো আমি বলেছিলাম না সে এখানে নিশ্চয়ই আসবে, আজ সত্যটা সকলের সামনে চলে আসবে যে সে নিয়ান নাকি যাও। হোসিয়াও নিজের গানও রেডি করে নেয়, এটা ভেবে যে যদি নিয়ান হং এর রুমে যায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে সেই যাও। বাট নিয়ান ওই রুমে যায়ই না যে রুমে হং ছিল, অ্যান্ড সে সেখান থেকে পাস করে যা দেখে হোসিয়াও অবাক হয় যে এটা কি হলো। নেক্সট সিনে সাজা তার ছেলেকে বকা দিচ্ছিল যে তোমায় একটা কাজ দিয়েছিলাম তাও তুমি ঠিক করে করতে পারোনি। তার ছেলে বলে মম আমি তো তোমার কথা মতো আন্টিকে চেরি জ্যাম দিয়েছি। সাসা বলে কি তুমি তাতে স্ট্রবেরি জ্যাম মিক্স করনি? তার ছেলে বলে নো মম, কারণ স্ট্রবেরি থেকে চেরির ফ্লেভার একটু বেশি টেস্টি হয়। আচ্ছা তার মানে সে আমাদের সামনে অ্যালার্জি হওয়ার অ্যাক্টিং করছিল, বাট সে বুঝলো কি করে যে আমি তাকে টেস্ট করছি? আর যদি সে নিয়ান না হয়ে থাকে তার মানে নিয়ান মিসিং আছে, বাট তাও যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তার নামে যে 20% শেয়ার আছে তাও তিজার নামে হয়ে যাবে। এরপর নিয়ান গিয়ে তার আলমারি চেক করে যেখানে অনেক ড্রেসই রাখা ছিল, বাট সে ভাবে এই ড্রেসগুলি নাই আমার স্টাইলের আর নাই আমার সাইজের। হিস্ট্রি ফাইল চেক করে আমি এটা তো বুঝতে পারছি যে পাস্টে আমি অনেক বেশি উইক ছিলাম, বাট হঠাৎ এত ব্রেভ কি করে হয়ে গেলাম। লংজিং কোম্পানি সংপা হাতিয়ে নিয়েছে অ্যান্ড নিয়ানের ড্যাডেরও ডেথ হয়ে গিয়েছে, বাট কারণ কি সেটা এখনো কেউই জানে না। নিশ্চয়ই এই সবের পেছনে সংপাই হাত আছে, বাট নিয়ানের নামে 20% শেয়ার থাকার কারণে তারা আমাকে এত সহজে যেতে দেবে না। আর ইন্সপেক্টর হোসিয়াও আমার আইডেন্টিটির উপর এখন সন্দেহ করছে। আর মজার ব্যাপার এটাই ছিল যে তাকে ক্যামেরার দ্বারা এক মেয়ে দেখছিল, আর সেটা কেউ নয় তারই জেরক্স কপি। নিয়ান না যাও তা আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। ওয়েল নেক্সট ডে নিয়ান চিংওয়ান গ্রুপের কাছে যাচ্ছিল, কারণ তাকে সংবাই বলেছিল যে চিংওয়ান গ্রুপ আমাদের ডগের ওপর কবজা করে নিয়েছে, তাই যেহেতু তোমার নামে 20% শেয়ার আছে তাই এবারে তাদের সাথে ডিল করতে তুমি যাবে। আর নিয়ান যখন ওই গ্রুপের কাছে যায় প্রথমে তো তারা তার দিকে গান পয়েন্ট করে, বাট তাকে দেখা মাত্রই তারা অবাক হয়ে যায় অ্যান্ড গান নিচে করতে বলে আর বলে ইয়াং লেডি আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার যাওয়ার পর এখানে সব কিছু বদলে গিয়েছে, আমরা আপনাকে অনেক খুঁজেছি বাট কোথাও পাইনি। নিয়ান বলে আপনারা কি বলছেন, আমি সং ফ্যামিলি থেকে এসেছি, আমার নাম নিয়ান, আমি চাই আপনারা ওই ডগটি আমাদেরকে ফিরিয়ে দিন কারণ ওটা আমাদের এখনো দরকার। তারা যাওয়ের পিকচার নিয়ানকে দেখায়, যা দেখা মাত্রই নিয়ান ভাবে এটা তো সেম টু সেম আমার মতোই দেখতে। আচ্ছা বুঝতে পারলাম, সংপা এই জন্যে ইচ্ছে করে আমাকে এখানে পাঠিয়েছে। ওয়েল সে কথা না বাড়িয়ে বলে ওপরওয়ালার জন্য একই ভেষে দুই মানুষকে বানানো কোনো বড় ব্যাপার নয়, বাট ওই পার্সন জ্যাং এক পার্সনকে যাওয়ের ট্যাপ নিয়ে আসতে বলছিল, আর সেখানে জিমিং নিয়ানের উপর গান পয়েন্ট করে রেখেছিল। আর চাও চাও তাকে অর্ডার দিয়েছিল যখনই সে কন্ট্রাক্ট পেপার নিয়ে নিবে তাকে শুট করে দিও। আর সাসা যখন তার মমের কাছে আসে সে ওই ভিডিওটি দেখে নেয় অ্যান্ড তার মমকে বলে মম আপনার কি মনে হয় না যদি সে নিয়ান না হয়ে চিংওয়ান গ্রুপে যাও হয় তাহলে তারা হয়তো আমাদের থেকে বদলা নিতে চাইবে? চাও চাও বলে কেউ জানতেই পারবে না যে তাকে আমরা মেরেছি, আর তার মারার পর নিয়ানের নামে 20% শেয়ার আমাদের নামে হয়ে যাবে, আর তা থেকে তোমাকেও আমি কিছুটা অংশ দিয়ে দেবো। আর এইসব কথা হোসিয়াও শুনে নেয় আর নিয়ানকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। হেইন তাকে জিজ্ঞাসা করছিল এখনো তো আর আইডেন্টিটি রিভিল হয়নি, তাই আপনার কি মনে হয় আমাদের তাকে বাঁচানো দরকার? হোসিয়াও বলে আর যদি সে আমাদের টার্গেট হয় তাহলে 1 মিনিটও লেট করা আমাদের বোকামি হবে। এদিকে চাওসি নিয়ানকে ট্যাবলেট দিয়ে বলে এটাতে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগান, এটা মিস যাওয়ের ট্যাবলেট যা শুধুমাত্র ওনার ফিঙ্গারপ্রিন্টেই খুলবে, তাই এখনই তোমার আইডেন্টিটি সকলের সামনে চলে আসবে। নিয়ার অনেক বেশি ভয় পাচ্ছিল। এদিকে জিগমিংও তার গান রেডি করে নিয়েছিল, বাট যখনই সে ফিঙ্গারপ্রিন্ট দেয় তা রং দেখায়, যা দেখে চ্যাং অবাক হয়ে যায় যে এটা কি হলো, আমি কি এটাতে কিছু মিস্টেক করে দিয়েছি? অন্যদিকে নিয়ানের জেরক্স কপি যে নিয়ানকে দেখছিল অ্যান্ড বলছিল তোমার চলে যাওয়ার পর আমি সব কিছু রিপ্লেস করে দিয়েছি, তাই এবার দেখার এটাই যে তুমি তোমার নেক্সট চাল কি করে চালো। তার মানে আসল নিয়ান তো এখানেই বসে আছে অ্যান্ড
গুন্ডাদের সামনে যে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, তাদেরই গ্রুপের ইয়াং লেডি যাও। বাট প্রশ্ন একটাই যে বখাটে নিয়ান এত চালাক কি করে হয়ে গেল? ওয়েল, এখানে জয়া তাদেরকে বলছিল, আমি শুনেছিলাম যে চিংওয়ান গ্রুপ অনেক বেশি ট্রিকি, বাট আমি এটা ভাবিনি যে তোমরা আমার টাইম নষ্ট করার জন্য এভাবে ট্রিক ইউজ করবে। তারা বলে, ওয়েল, এখন যখন জানাই গিয়েছে যে তুমি আমাদের ইয়াং লেডি যাও নয়, তাহলে তোমাকে এত সম্মান দিয়ে কথা বলার কি দরকার আমাদের? অ্যান্ড সবাই আবারও তার দিকে গান পয়েন্ট করে অ্যান্ড বলে, বাট এত সহজে এত সুন্দরী মাইয়াকে মেরে দিয়ে কি লাভ? তাই চলো তার সুন্দরতার মজা নেওয়া যাক। অ্যান্ড তারা যাওয়ের সাথে অসভ্যতামি করা শুরু করে দেয়, যার কারণে যাও তাদেরকে থাপ্পড় মারলে তারা আরও তার দিকে এগিয়ে আসে। আর তখনই আমাদের হিরো হুশিয়াও সেখানে আসে আর তাদেরকে বলে, এতগুলো ছেলে মিলে এক অবলা নারীকে ঘিরে রেখেছো, পুরুষ হয়ে এমন কাপুরুষের মতো কাজ শোভা পায় না। অ্যান্ড এখানে হুশিয়াওকে দেখে চ্যাং বলে, ইন্সপেক্টর হুশিয়াও, তুমি আমাদের বসকে মেরেছো আর তোমার এত সাহস তুমি আমার আড্ডায় এসে দাঁড়িয়ে আছো? আমি তোমাকে আগেই বন্ড করছি, সং ফ্যামিলি কোনো ঝামেলাতে নিজেকে জড়িও না। হুশিয়াও বলে, আমি বুঝতে পারছি তোমার বসকে মারার জন্য তুমি আমার থেকে প্রতিশোধ নিতে চাও, বাট তাই বলে তুমি এটা তো চাইবে না যে নিজের চোখের সামনে নিজের লোকেদের মরতে দেখতে। এরপর সে নিয়ানকে তার সাথে যেতে বলছিল, বাট নিয়ান বলে, যতক্ষণ আমি কন্ট্রাক্ট পেপার সাইন করে নিচ্ছি ততক্ষণ এখান থেকে যাব না। তাই হুশিয়াওকে তাকে ফোর্সফুলি তুলে নিয়ে গিয়ে কারে বসাতে হয়। এবার নিয়ান বাইরে এসে বলে, আমি বললাম না এখান থেকে আমি যাব না। হুশিয়াও বলে, যদি এতক্ষণে আমি এখানে না আসতাম তাহলে হয়তো তারা তোমাকে মেরেই ফেলতো। নিয়ান বলে, তো প্রথমে তো তুমি আর সংপা মিলে প্ল্যান করলে আর এখন ভালো সাজার অ্যাক্টিং করছো। হুশিয়াও তাকে বোঝানোর চেষ্টা করে, সংপা আর আমাকে একে অপরের সাথে গুলিয়ে দিও না, বাট নিয়ান তার দিকে গান পয়েন্ট করে অ্যান্ড জিংমিং যে নিয়ানকে মারার জন্য গান পয়েন্ট করে রেখেছিল তাকে অর্ডার দেওয়া হয় যে নিয়ানকে মেরে ফেলো, সে কোনোদিনও যেন আমাদের বাসায় ফিরে আসতে না পারে। বাট শুট করার আগেই হুশিয়াও মিররে দেখে নেয় অ্যান্ড সে তার দিকে গান পয়েন্ট করে আর জিংমিং সেখান থেকে পালিয়ে যায়। আর হুশিয়াও নিয়ানকে বলে, মনে হচ্ছে যতক্ষণ না চিংওয়ান গ্রুপের আসল প্ল্যান কি তা আমরা জানতে পারছি ততদিন পর্যন্ত আমি আর তুমি দুজনেই সেফ নয়। যা শুনে নিয়ান বলে, আমরা দুজন মানে? এই সময় আমরা সং ফ্যামিলি নজরে একে অপরের পার্টনার। এরপর আবারও তারা ভেতরে যায় যেখানে চ্যাং তাদেরকে দেখে বলে, তোমাদের একটু ভয় করছে না তাই না? তাই আবারও এখানে চলে এলে নিয়ান বলে, আপনাদের কাছে ডগ আছে অ্যান্ড আমার কাছে 20% শেয়ার, তাই চলো গেম স্টার্ট করা যাক। আর গেমের রুল হচ্ছে একটি বন্দুকে 3টি গুলি থাকবে আর একে অপরের বাড়ি আসা মাত্রই তা নিয়ে নিজেকে শ্যুট করতে হবে। আর এটা ডিপেন্ড করবে তোমার লাকের ওপর যে তুমি বাঁচবে কিনা মরবে। ওয়েল, গেম স্টার্ট হয় অ্যান্ড এখানে হুশিয়াও তার 6 সেন্সের দ্বারা নিয়ানের হেল্প করছিল বারবার টেবিলে মেরে। অ্যান্ড প্রথমে তো নিয়ানের বাড়ি আসে, সে ব্রেভলি বন্দুক তুলে নিচের হেড ঠেকায়। হুশিয়াওয়েরও তার জন্য ভয় করছিল, বাট নিয়ান ব্রেভলি বন্দুক শুট করে, বাট গুলি তো ছিলই না। নেক্সট চ্যাংয়ের বাড়ি আসে, বাট সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়, যা দেখে নিয়ান খুশি হয়ে যায়। নেক্সট সিনে সে বাসায় গিয়ে ওই কন্ট্রাক্ট পেপারটি মাদার ইন লকে দিয়ে দেয়, যা দেখে চাও চাও বলে, এটা দেখে তোমার ফাদার ইন ল অনেক বেশি হ্যাপি হয়ে যাবে অ্যান্ড আমিও তোমাকে পার্টি দেবো। বাট নিয়ান কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সাসা বলে, মম, এই মেয়েটি এত ক্যাপেবল কি করে হয়ে গেল? বাট আমার নাম সাশা, আমি যদি তাকে না বের করি বাসার থেকে তাহলে আমি আমার নাম বদলে দেব। নেক্সট সিনে আমরা হুশিয়াওকে দেখি, যাকে ইন্সপেক্টর হেইন বলছিল, স্যার এবার তো চিংওয়ান গ্রুপও এটা প্রমাণ করে দিয়েছে যে নিয়ান যাও নয়। হুশিয়াও বলে, সে যেভাবে গানের বুলেট চেক করছিল এটা শুধুমাত্র সেই পারে যে ছোটবেলা থেকে গানের সাথে খেলা করেছে অ্যান্ড হতে পারে তার মেমোরি চলে গিয়েছে, বাট অভ্যাস কখনো ভোলা যায় না। হেইন বলে, আচ্ছা তার মানে যখন তার মেমোরি আসবে তখনই তার কাছ থেকে আমরা পাসওয়ার্ড নিতে পারবো। অন্যদিকে নিয়ানও চিংওয়ান গ্রুপের কথাই ভাবছিল আর তারও সন্দেহ হয় যে মনে হয় আমি চিংওয়ান গ্রুপের ইয়াং লেডি যাও। নেক্সট সিনে সে সাশাকে দেখে যে গাউজিকে বলছিল যে যখনই ফ্যামিলি ডক্টর আসবে মনে রেখো যে কোনোভাবে নিয়ানের ব্লাড স্যাম্পেল নিতে হবে ডিএনএ টেস্টের জন্য। আর যা নিয়ান শুনে ভাবে, যদি তারা জানতে পেরে যায় যে আমি নিয়ান নয় তাহলে আমাকে তো খুব সহজেই মেরে দেবে, আমাকে যে কোনোভাবে নিয়ানের ব্লাড স্যাম্পেল খুঁজতে হবে। সে এটা ভাবছিল তখনই সে সংপাকে জিংমিং নামের ওই ছেলেটির সাথে কথা বলতে শুনে অ্যান্ড তাদের কথা শুনে সে বুঝতে পারে সংপা এক ক্রিমিনাল গ্যাংয়ের সাথে যুক্ত অ্যান্ড তাদের বিজনেস ইলিগাল অ্যান্ড এই জিংমিং নামের পার্সনটিও একটি পুলিশ অফিসার। সংপা বলে, আমি হুশিয়াওকে বাসায় এই জন্য রেখেছি যাতে 24 ঘন্টা তার উপর নজর রাখতে পারি। যা শুনে নিয়ান ভাবে তার মানে হুশিয়াও সংপার কখনোই সাথ দেয়নি অ্যান্ড তখনই তার থেকে কিছু পড়ার আওয়াজ শুনতে পায় সংপা অ্যান্ড জিংমিংকে অর্ডার দেয় যে কেউ হোক তাকে মেরে ফেলো। আর জিংমিং নিয়ানকে খুঁজে পেত, বাট তখনই তার সামনে
ওয়াও চলে আসে আর তার মনে হচ্ছে এই ছোট বাচ্চাটি ওখানে লুকিয়েছিল। তাই তা দেখে গান পয়েন্ট করে তাকে মারার জন্য এত ছোট্ট একটি বাচ্চার ওপরও সে দয়া দেখায় না। তখনই পেছন থেকে হুঁশিয়াও এসে বলে, তুমি এতটাই নির্দয় হয়ে যাবে যে একটা ছোট বাচ্চাকেও মারবে আমি কখনো ভাবিনি। তুমি হাজারো খারাপ কাজ করেছো, বাট তবুও। আর ওই বাচ্চাটি অ্যাংজাইটি অ্যাটাকের জন্য সেখানে অজ্ঞান হয়ে যায়। নিয়ান বুঝতে পারে ওয়াওয়ের কাছে বেশি টাইম নেই, তাই সে সুযোগ বুঝে চিংমিংকে পেছন থেকে মাথায় আঘাত করে আর হুশাওকে বলে ওয়াওকে রেস্কিউ করতে। এরপর বাসায় যখন তাকে নিয়ে যাওয়া হয় সবাই তো নিয়ানকেই বকা দিচ্ছিল যে তুমি নিশ্চয়ই। আর ওয়াওয়ের মম তো নিয়ানকেই কথা শোনানো শুরু করে দেয় যে আমি শিওর আমার ছেলের সাথে এই মেয়েটাই কিছু করেছে। ওয়াও অনেক বোঝানোর চেষ্টা করে আমাদেরকে তাড়াতাড়ি করে তাকে রেস্কিউ করতে হবে, তার কাছে বেশি টাইম নেই। তিজা অ্যাম্বুলেন্সকে কল করলে সে জানতে পারে অ্যাম্বুলেন্স আসতে লেট হবে, বাট নিয়ান তাদের হেল্প করতে চাইছিল। তাকে তাড়াতাড়ি না রেস্কিউ করলে তাকে হয়তো বাঁচানো সম্ভব নয়, বাট তারা তো তার কোনো কথাই শুনছিল না। বলছিল তুমি পেছনে সরে যাও, আমি জানি তুমি আমার ছেলেকে মেরে ফেলবে। অ্যান্ড তাকে বাঁচানোর চক্করে নিজের হাতেও কট লেগে যায়। আর যা দেখে হুশিয়া উঁচু গলায় বলে এখান থেকে সবাই বাইরে যাও, বাট সাশা যেতে চাইছিল না, বাট বাধ্য হয়ে তাকে যেতে হয়। আর তাদের চলে যাওয়ার পর নিয়ান নিজের প্রসেস শুরু করে অ্যান্ড তাতে সে ঠিকও হয়ে যায়। আর যখন ডক্টর আসে তারা সং ফ্যামিলিকে বলে এইরকম সিচুয়েশনে পেশেন্টের কাছে খুব অল্প সময়ই থাকে, বাট সেই সিচুয়েশনে আপনার বৌমা খুব ভালো কাজই করেছে, সেই জন্যই তারা জীবন বেঁচেছে। বাট এর জন্য কেউই তাকে অ্যাপ্রিসিয়েট করে না। এখনও নিয়ানের হাত কেঁপে যাচ্ছিল। হুশিয়াও তার জ্যাকেট দিয়ে বলে যখন তুমি ওই সময় ভয় পাওনি তাহলে এখন কেন ভয় পাচ্ছ। নিয়ান বলে যদি আমার জন্য ওই ছোট্ট বাচ্চাটার কিছু হয়ে যেত হয়তো আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। হুশিয়াও বলে কিছু হতো না তার, কারণ তুমি মন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছো। আর যদি ওই বাচ্চাটির আজ কিছু হয়েও যেত তার দায় আমারও হতো। নিয়ান বলে আমি এতদিন ভাবতাম আপনি সংপার সাথ দিচ্ছেন, বাট আমার ধারণা ভুল ছিল। কিন্তু আপনি কি? হুশিয়াও বলে আমি কে তা ম্যাটার করে না, তুমি আমার ব্যাপারে কি ভাবো সেটাই ম্যাটার করে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। এই এপিসোডের শুরুতে আমরা নিয়ানকে দেখি যে ডিনার সেট করছিল, তখনই সেখানে হুশিয়াও আসে অ্যান্ড বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই আমার সাথে এক গ্লাস ড্রিঙ্ক তো তুমি করতেই পারো। নিয়ান বলে যতদূর আমার মনে আছে তুমি বলেছিলে এটা তোমার ফেলিয়ার, আর এমনিতেও আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে আমরা একসাথে বসে ড্রিঙ্ক করতে পারি। হুশিয়াও বলে যদি তুমি চাও তাহলে আমরা সেরকম কোনো রিলেশনে আসতে পারি। এটা বলার সাথে সাথে সে নিয়ানের অনেক বেশি ক্লোজ চলে এসেছিল। নিয়ান ভাবে সে জেনে বুঝে আমার ক্লোজ আসছে, যা এমনি তো হতেই পারে না, নিশ্চয়ই সে আমার থেকে কিছু চায়, বাট তা কি। তখনই নিয়ান সাসাকে দেখতে পায় যে তার ছেলেকে কানে কানে কিছু বলছিল। অ্যান্ড এখানে সমস্ত ফ্যামিলি মেম্বার চলে আসে, তাই তাদের মধ্যে তেমন কিছু কথা হয় না। অ্যান্ড সংপা এখানে হুশিয়াওকেও ডিনার করতে বলে, তাই সে সেখানেই বসে যায়। অ্যান্ড এখানে যে যার ডিনারে বিজি হয়ে যায়, বাট সাসা মনে মনে বলছিল নিয়ান তুমি দেখো আজ তোমার আমি কি অবস্থা করি, নাই মরো বাট প্যারালাইসিস তো তুমি হয়েই যাবে। আর সে তার ছেলেকে কিছু ইশারা করে, আর যা বোঝা মাত্রই সে টেবিলের নিচে চলে আসে অ্যান্ড নিয়ে ড্রেসে লাইটে দিয়ে আগুন লাগাতে চাইছিল। সাশা তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, বাট দেখতে দেখতে এই খেলা একদমই বদলে যায় অ্যান্ড আগুন সাশার ড্রেসে লেগে যায়। যা দেখে তো সাশা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এমনটা এক্সপেক্ট করেনি। আর সে নিয়ানকে দোষারোপ করা শুরু করে যে আমি জানি এই সব কিছু তোমার কারসাদি। বাট নিয়ান তাকে বলে অ্যাকচুয়ালি নিজের খোলা খালে নিজেই পড়েছো, তাই তোমার খারাপ লাগছে তাই না। যা শুনে তো তিজাও তাকে কথা শোনা শুরু করে দেয়, তোমার এত বড় সাহস তুমি আমার সিস্টারের মুখে মুখে তর্ক করো। অ্যান্ড তাকে মারার জন্য হাত তুলেই ছিল, বাট তখনই তার মনে পড়ে যে নিয়ান আগের থেকে কত বেশি ডেঞ্জার হয়ে গিয়েছে, সে আগের মতো আর বোকাটে নেই, তাই নিজের হাত নিচে নামিয়ে ফেলে। নিয়ান হেসে বলে ইউ আর মামাস বয়, সে তোমার এত মজা উড়ালো তোমার বাপ না হওয়া নিয়ে, বাট তাও তুমি এখনো তাকে খুশি করার পেছনে পড়ে আছো। যার জন্য তিজা আরো রেগে যায় অ্যান্ড তাকে মারতে যাচ্ছিল, বাট নিয়ান ঠিক করে দাঁড়াতে পারছিল না, কারণ একটু বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল সে। অ্যান্ড এখানে হুশিয়াও তাকে ধরে নেয়। তিজা বলে মিস্টার হুশিয়াও, নিয়ান আমার ওয়াইফ, তাই কোন অধিকারে আপনি তাকে ধরে রেখেছেন। হুশিয়াও বলে আমি কি করলাম, আমি তো জাস্ট তার হেল্প করছিলাম, তুমি যদি বলো তাকে আমি রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারি। বাট তিজা এগিয়ে এসে বলে আমার ওয়াইফ, তাই আমি তাকে রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারবো। অ্যান্ড তাকে নিয়ে ধাক্কা মেরে মেরে তাকে বাসার ভেতরে নিয়ে যায় আর সার্ভেন্ট গাউজিকে দিয়ে দেয়। অ্যান্ড এখানে চাও চাও তার সার্ভেন্টকে কিছু ইশারা করছিল, আর হুশিয়াও সেখানে দাঁড়িয়ে কিছু ভাবছিল। নেক্সট সিনে আমরা হুশিয়াওকে দেখি যখন সে তার রুমে আসে, বেডে নিয়ান শুয়েছিল অ্যান্ড সে একটু লাউডলি বলে যে সংপা আমাকে খুশি করার জন্য নিজের বাসার বৌমাকেও যে আমার বেডে এনে ফেলবে তা আমি ভাবিনি। ওয়েল যখন এটা আমি গিফটে পেয়ে গিয়েছি তাই চলো তার মজা নেওয়া যাক। অ্যান্ড তার ক্লোজ গিয়ে তাকে আন্ড্রেস করার চেষ্টা করছিল, বাট সে এটাও ভালো করে জানতো যে নিয়ান ড্রাঙ্ক নয়, সে অ্যাক্টিং করছে, সেই জন্যই
হয়তো সে লাউডলি কথাটা বলেছিল। আর যখনই সে তার ড্রেস খুলতে যায় নিয়ান তার হাত ধরে নেয় অ্যান্ড বলে এটা তুমি কি করছো। হোশিয়াও বলে এটা এই কোশ্চেনটা তো আমার করা দরকার তোমাকে, যে এত রাতে তুমি আমার বেডে কি করছো, তুমি কি এক্সপেক্ট করছো এত রাতে আমি তোমার সাথে গল্প করব। নিয়ান বলে আমি কখনোই ভাবিনি তারা এত নিচে নেমে যাবে যে তোমার মন জেতার জন্য তারা নিজের বাসার বৌমাকে তোমার বেডে দিয়ে যাবে। হোশিয়া বলে এই কথাটা আমাকে বলার জায়গায় তাকে বলো না যে তোমাকে এখানে নিয়ে এসছে। নিয়ান বলে তাদের আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। হোশিয়া বলে ছাড়ো এসব, যখন আমি গিফট পেয়ে গিয়েছি তাই তার মজা নেওয়া যাক। অ্যান্ড তাকে কিস করার জন্য তার ক্লোজে চলে এসেছিল, বাট তাকে আটকানোর জন্য নিয়ান বলে আমি তোমার ভাবি হই, তাই তোমার কি মনে হয় না এটা তুমি ভুল করছো। হোশিয়া বলে এখন তুমি আমার জন্য গিফট। নিয়ান বলে লংসিং কোম্পানির শেয়ারও কি তোমার গিফট। এটা বলার সাথে সাথেই সে রেকর্ডিং চালিয়ে দেয় যা সে রেকর্ড করেছিল তার আর সংপার কথা। এটা শোনার পর হোশিয়াও তার হাত থেকে ফোন চিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর যার কারণে তার হাত লকও করে দেয়। নিয়ান বলে যদি তুমি এটা এখন ডিলিট করেও দাও তাও এটা আমার ব্যাকআপ আছে। হোশিয়া বলে তুমি কি ভেবেছো এই সামান্য একটা রেকর্ডিং আমার কিছু করতে পারবে। নিয়ান বলে তোমার কিছু করতে পারবে নাকি আমি জানি না, বাট তুমি যেটা প্ল্যান করছো তা কখনোই সফল হতে দেবে না। যা শুনে হোশিয়াও তার হাত ছেড়ে দেয় অ্যান্ড তার ফোন নিয়ে এসে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সাশাকে দেখি যে তার মম ড্যাডের কাছে একটি বড় নিউজ নিয়ে এসেছিল। মম ড্যাড এই দেখুন, অ্যান্ড তাদেরকে কিছু ফটো দেখায় যা দেখে তারা বলে এটা তো নিয়ান, বাট তার ড্রেস আপ অ্যান্ড স্টাইল একদমই আলাদা। সাশা বলে এটা নিয়ান নয়, চিংওয়ান গ্রুপের ইয়াং লেডি যাও। বাট অবাক হওয়ার ব্যাপার এটাই যে তার আর নিয়ানের অ্যাক্সিডেন্ট একই দিনে হয়েছিল, আর যাকে আমরা অ্যামেজিয়ান নিয়ান ভাবছি হতে পারে সে চেঞ্জ পার্সোনালিটির সাথে সাথে এক চেঞ্জ পার্সনও। যা শুনে মম ড্যাড অবাক হয় যে এমনটা কি হতে পারে। নেক্সট সিনে আমরা ওয়াওকে দেখি যে নিয়ানের কাছে দুটি পেস্ট্রি নিয়ে এসেছিল অ্যান্ড এটা বলে যে আমি লজ্জিত আমার কালকের ব্যবহারের জন্য, তাই প্লিজ আপনি আমার থেকেই পেস্ট্রিটা নিন। যদি আপনি এটা নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। বাট নিয়ান বলে ক্ষমা চাওয়ার কিছু নেই, শুধুমাত্র পরের বার থেকে এমন কিছু কাজ করো না। আর তার থেকে পেস্ট্রিও নেয় না, যার কারণে বাও কান্না শুরু করে দেয়। সাশা যখন এসে জিজ্ঞাসা করে সে বলে মম দেখো না আমি আন্টিকে সরি বলছি, বাট সেটা তিনি অ্যাকসেপ্টই করছেন না। সাশা তাকে সফটলি বোঝায় দেখো নিয়ান আমরা ফ্যামিলি, তাই এমন নোকঝোঁক তো হতেই থাকে, তাই প্লিজ তুমি পেস্ট্রিটি নিয়ে নাও। তাই নিয়ানও নিয়ে নেয় আর খাওয়া শুরু করে। অ্যান্ড সাশা ভাবে নিয়ানের স্ট্রবেরিতে অ্যালার্জি ছিল, তাই এই পেস্ট্রিটি খাওয়ার পরও যদি তোমার তেমন কিছু না হয় তাহলে তুমি নিয়ান হতেই পারো না। আর সেখানে দাঁড়িয়ে থাকা নিয়ান যার অ্যালার্জির কারণে হাতে ইচিং শুরু হয়ে যায়, সে দৌড়ে নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই তার সামনে হোশিয়াও চলে আসে অ্যান্ড তাকে জোর করে নিজের রুমে নিয়ে যায়। নিয়ান বলে এটা তুমি কি করছো, ছাড়ো আমাকে, তোমার ভয় লাগছে না যে আমি চেঁচিয়ে সবাইকে এখানে ডেকে নেবো আর সবাই কি ভাববে যে তুমি তোমার ভাবির সাথে ফ্লার্ট করছো। হোশিয়াও বলে আমার সামনে অ্যাক্টিং করা বন্ধ করো, তুমি কি ভেবেছো আমার রুম থেকে নিয়ানের ফাইল নিয়ে যাবে আর আমি জানতেও পারবো না। আর আমরা ফ্ল্যাশব্যাক দ্বারা জানতে পারি কাল রাতে যখন সে হোশিয়ার রুম থেকে যাচ্ছিল সে নিয়ানের ফাইল দেখে তা নিয়ে চলে আসে, বাট হোশিয়াও এই ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। প্রেজেন্ট টাইমে নিয়ান এক্সপ্লেনেশন দেয় যদিও এই ফাইলের থ্রু আমি আমার পাস্টের ব্যাপারে জানতে চাই তাতে ভুল কি। হোশিয়াও বলে আচ্ছা তাহলে এখন তোমার এই ফেক অ্যালার্জি তুমি কি এক্সপ্লেনেশন দেবে। নিয়ান বলে তুমি কি বলতে চাইছো। তারপর হোশিয়াও জোর করে তার হাত ধুয়ে দেয় আর যার দ্বারা ওই অ্যালার্জির দাগও চলে যায়, তার মানে তার কোনো অ্যালার্জি ছিল না, সে নাটক করছিল অ্যালার্জি হওয়ার। নিয়ান অনেক বেশি রেগে যায় অ্যান্ড সে তার হাত টেনে নেয়, যার কারণে তারা দুজনেই পানিতে ভিজে যায়, যার কারণে নিয়ানের ড্রেস ট্রান্সপারেন্ট হয়ে যায়। অ্যান্ড হোশিয়াও তাকেই দেখে যাচ্ছিল। নিয়ান বলে এরপর থেকে যদি তুমি এভাবে আমাকে দেখো তাহলে আমি তোমার চোখ উপড়ে নেব, আর রেগে সেখান থেকে চলে যায়। অ্যান্ড হোশিয়াও তাকেই দেখে যাচ্ছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, স্টে কানেক্টেড, বাই বাই।